নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। সেই দিনটা ছিল একটা বেশ প্যাচপ্যাচে গরমের সকাল, বুঝলেন। ব্যোমকেশ আর অজিত ওরা ভোরে উঠে ছাদে গেছিল একটু নিরিবিলিতে বসবে বলে। হ্যাঁ, আর অজিতের মনে তখন থেকেই কেমন যেন একটা একটা খটকা লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা ঘটবে। ঠিক সেই সময়েই নিচে একটা ভারী জিপ এসে থামার আওয়াজ পাওয়া গেল, আর প্রায় ছুটে এলেন ইন্সপেক্টর দাশবাবু। এমন তাড়াহুড়ো করে এসছিলেন যে কানের পাশে তখনও দাড়ি কাটার ফোম লেগেছিল। হ্যাঁ, এসেই খবরটা দিলেন শহরের খুব নামকরা ধনী ব্যবসায়ী আদিত্য নারায়ণ রায় খুন হয়েছেন। সাংঘাতিক ব্যাপার। তারপর দাশবাবুর জিপেই ওরা রওনা দিল ঘটনাস্থলের দিকে। যেতে যেতে দাশবাবু যা বললেন তা হল, আদিত্যনারায়ণ পারফিউমের ব্যবসা করতেন, অগাধ সম্পত্তি। ওনার স্ত্রী তো নীলিমা দেবী, তিনি বছর 7 আগে মারা গেছেন, তাই না? হ্যাঁ, আর ওনার একমাত্র ছেলে প্রভাস, তার সাথে সম্পর্ক একেবারেই ভালো ছিল না। আর তার উপর স্ত্রীর মৃত্যুর বছর 4 পর আদিত্যনারায়ণ যখন প্রায় 55, তখন তিনি 23-24 বছরের এক বাইজি সুনয়নাকে বিয়ে করেন। ঠিক। আর ছেলে প্রভাস, সে তো এই বিয়েটা একদমই মানতে পারেনি, স্বাভাবিকভাবেই। রাগ তো আরও বাড়ার কথা যখন আদিত্যনারায়ণ ওয়েল করে সম্পত্তির একটা বড় অংশ, 3 ভাগের 1 ভাগ, আর একটা গোটা বাড়ি সুনয়নার নামে লিখে দিলেন। শুধু তাই নয়, নগদ 5 কোটি টাকাও। বাবা, 5 কোটি! তাহলে তো ছেলের ক্ষোভ থাকাটা খুবই স্বাভাবিক। একদম। তো ওরা গিয়ে পৌঁছল উত্তর কলকাতার সেই পেল্লাই বাড়িতে, বেশ পুরনো ধাঁচের, কিন্তু ভেতরে দামি আসবাবে ঠাসা। দোতলার একটা ঘরে তখন পুলিশের বেশ ভিড়। হ্যাঁ, সেখানেই বছর 30-এর প্রভাস নারায়ণ বসেছিলেন। মুখে শোকের ছাপ তো ছিলই, কিন্তু তার চেয়েও বেশি ছিল সৎমা সুনয়নার উপর রাগ। বলছিলেন বাড়ির মালকিন সেজে বসেছেন, বাবার করা 5 কোটি টাকা যখন পাচ্ছেন। মানে আকারে ইঙ্গিতে সুনয়নাকেই সন্দেহ করছিলেন। আর খুনের ঘরটার কি অবস্থা ছিল? সেই ঘরে ঢুকেই দেখা গেল সুনয়না দেবীকে। অপরূপ সুন্দরী, কিন্তু মুখে বা আচরণে শোকের তেমন কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছিল না। পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে অবশ্য সান্ত্বনা দিচ্ছিলেন। আর আদিত্য নারায়ণের দেহ? পালঙ্কের ওপর শোয়ানো ছিল নিথর দেহটা, গলায় একটা খুব তীক্ষ্ণ কাটার দাগ, শার্প কাট, কিন্তু মুখটা ভীষণ শান্ত, মনে হচ্ছিল ঘুমের মধ্যেই হয়তো। ও, বিছানার চাদর নিশ্চয়ই রক্তে ভেজা ছিল। হ্যাঁ, রক্তে ভেজা। পুলিশ জায়গাটা ডেড স্পট বলে মার্ক করে রেখেছিল। ব্যোমকেশ নিশ্চয়ই ভালো করে পরীক্ষা করছিলেন। অবশ্যই। ব্যোমকেশ খুঁটিয়ে দেখছিলেন। ওদিকে ফ্যামিলি ডক্টর অধিকারী, তিনিও ছিলেন সেখানে। উনি কি বললেন? উনি জানালেন আদিত্য নারায়ণের হার্টের সমস্যা ছিল, উনি চিকিৎসা করছিলেন। ওনার আন্দাজ খুনটা হয়েছে রাত 3:10 আশেপাশে। আচ্ছা, আর সুনয়না দেবী, তাকে জেরা করা হয়েছিল? হ্যাঁ, সুনয়নাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ঘটনার সময় তিনি নাকি মিডনাইট রাইডার্স ক্লাবে একটা পার্টিতে ছিলেন, আর শরীর ভালো লাগছে না বলে বিশেষ কিছু সাহায্য করতে পারবেন না। কিন্তু উনি তো রোজ রাতে স্বামীকে দুধ দিতেন। হ্যাঁ, দিতেন। তবে ঘটনার রাতে রান্নার লোক দুধটা গরম করে দিয়েছিল। উনি শুধু পার্টিতে বেরোনোর আগে ঘরে পৌঁছে দিয়ে গেছিলেন, নিজে গরম করেননি। এরই মধ্যে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া গেল। ঠিক তাই। একজন কনস্টেবল ছাদ থেকে খবর নিয়ে এলো, ছাদের দরজাটা খোলা, আর ছাদ থেকে নামার যে পাইপ, তাতে রক্তমাখা হাতের ছাপ পাওয়া গেছে। তার মানে খুনি ওই পথে পালিয়েছে? ব্যোমকেশ তো তাই অনুমান করলেন, আর বললেন ভেতরের কেউ নিশ্চয়ই দরজাটা খুলে রেখেছিল, না হলে খুনি ছাদে যাবে কি করে। ভেতরের কেউ জড়িত। তাহলে বাড়ির অন্যদের জেরা করা হলো? হ্যাঁ, রান্নার মহিলা জানালেন তিনি 5 বছর ধরে কাজ করছেন। ম্যাম সাহেব সুনয়না আসার পর থেকে রান্নার ভার তার। বাবু রোজ রাতে গরম দুধ খেতেন, ডাক্তারের পরামর্শ ছিল। ঘটনার রাতেও ম্যাম সাহেব দুধ দিয়ে গেছিলেন, তবে গরম তিনিই করে দিয়েছিলেন। মালি, দারোয়ান ওরা কিছু দেখেনি? ওরা জানালো রাতে গেট দিয়ে কেউ ঢোকেনি বা বেরোয়নি, শুধু সুনয়না দেবী রাত 8টা নাগাদ পার্টিতে গিয়েছিলেন। তবে হ্যাঁ, পাঁচিল টপকে ঢোকাটা অসম্ভব নয়। আর ওই ডাক্তার অধিকারী, উনি কিছু বললেন? ডাক্তার অধিকারী বললেন তিনি 3 বছর ধরে চিকিৎসা করছেন। উনি বরং প্রভাসের দিকে সন্দেহ প্রকাশ করলেন, বললেন বাপকে একদম দেখতেই পারে না। সে কি? উনি আবার নিজের নার্সিংহোম খোলার কথাও বললেন, তাই না? গ্রামের জমি বেচে টাকা জোগাড় করবেন। হ্যাঁ, নিজের ভিজিটিং কার্ডও দিলেন ব্যোমকেশকে। এদিকে সুনয়না দেবী আবার বললেন
তিনি তো পার্টিতেই ছিলেন। বিয়ের শর্ত অনুযায়ী তার নাকি যথেষ্ট স্বাধীনতা ছিল। উনি কি কারো নাম বললেন সন্দেহভাজন হিসেবে? হ্যাঁ, বনবিহারী দত্তের নাম বললেন। বললেন সে নাকি টাকা ধার নিয়ে শোধ দেয়নি। উইল নিয়ে অবশ্য বললেন তার কোনো মাথা ব্যথা নেই। তো ব্যোমকেশ কি বনবিহারী দত্তের খোঁজ নিলেন? হ্যাঁ, খোঁজ নিয়ে জানা গেল বনবিহারী দত্তের পা ভেঙে প্লাস্টার করা, বাড়িতে শয্যাশায়ী, আর পয়সা কুড়িও নেই, প্রায় দেউলিয়া। তার পক্ষে খুন করা সম্ভবই না। তাহলে সে বাদ। এদিকে অজিত ব্যোমকেশের ডায়েরিতে কিছু নোট দেখেছিল, তাই না? হ্যাঁ, অজিতের চোখে পড়েছিল। ব্যোমকেশ কিছু প্রশ্ন লিখে রেখেছিলেন। মার্ডারটা কি প্রিপ্ল্যান্ড? ছাদের দরজাকে খুলল? সুনয়না কেন নিজে দুধ গরম করল না? ডাক্তার অধিকারী প্রভাসকে অপছন্দ করেন কেন? অ্যালপ্রাজোলাম, শার্পকাট, বনবিহারী। অ্যালপ্রাজোলাম, ওটা তো ঘুমের ওষুধ। ঠিক। এরপর ব্যোমকেশ একটা বুদ্ধি করলেন। বুকের ব্যথার ভান করে ডাক্তার অধিকারীর বাড়ি গেলেন। ও আচ্ছা, গিয়ে কি দেখলেন? ডাক্তারের আঁকা ছবি দেখার ছলে ঘরটা ভালো করে দেখতে গিয়ে একটা ব্যবহৃত লিপস্টিক খুঁজে পেলেন। ডাক্তার বেশ অপ্রস্তুত হয়ে বললেন ওটা নাকি তার প্রেমিকার জন্য কিনেছেন। প্রেমিকার জন্য ব্যবহৃত লিপস্টিক, ব্যাপারটা সন্দেহজনক। খুবই। সেখান থেকে ব্যোমকেশ আবার আদিত্য নারায়ণের বাড়ি ফিরলেন। ঘরটা আবার ভালো করে খুঁজে একটা প্রেসক্রিপশন আর ওই অ্যালপ্রাজোলাম ওষুধের খালি পাতা পেলেন, যেটা অজিত আগেই ব্যোমকেশের পকেটে রাখতে দেখেছিল। আর সুনয়নার ঘরেও কি? হ্যাঁ, সুনয়নার ঘরে গিয়ে দেখা গেল ঠিক একই ব্র্যান্ডের লিপস্টিক। সুনয়না বললেন আগেরটা নাকি হারিয়ে গেছে, তাই নতুন কিনেছেন। দুটো একই লিপস্টিক, একটা ডাক্তারের কাছে, একটা সুনয়নার কাছে। ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে। একদম। ব্যোমকেশ এরপর সোজা প্রভাসের বাড়ি গেলেন। জানালেন কেস প্রায় সমাধান হয়ে গেছে। ঠিক তখনই প্রভাস জানালো সুনয়না দেবী নাকি শোকে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। ব্যাস, ব্যোমকেশ বুঝে গেলেন সুনয়না আর ডাক্তার অধিকারী একসাথে পালাচ্ছে। ঠিক তাই। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে দাসবাবুকে ফোন করে ফোর্স পাঠাতে বললেন আদিত্য নারায়ণের বাড়িতে। আর নিজেরা মানে প্রভাস, ব্যোমকেশ আর অজিত ছুটল ডাক্তারের বাড়ির দিকে। গিয়ে কি ধরতে পারলেন? গিয়ে দেখলেন ডাক্তারের গাড়ি তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে। প্রভাস আর দেরি করল না, নিজের গাড়ি নিয়ে পিছু নিল। পেছনে দাসবাবুর জিপ। তারপর তো হাইওয়েতে রীতিমতো ফিল্মি চেজ। হ্যাঁ, তুমুল গতিতে ধাওয়া। ডাক্তারকে থামতে বলা হলো, কিন্তু তিনি গতি আরও বাড়িয়ে দিলেন। তখন ব্যোমকেশ তার রিভলভার বের করলেন। নিখুঁত নিশানা করে ডাক্তারের গাড়ির পেছনের চাকায় গুলি করলেন। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটা পোস্টে ধাক্কা মারল। ভাগ্যিস কেউ আহত হয়নি। না, ডাক্তার অধিকারী আর সুনয়না দেবী দুজনেই অক্ষত ছিলেন, তবে একেবারে হতবম্ব। প্রথমে তারা খুনের কথা একদম অস্বীকার করলেন, বললেন শুধু পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু ব্যোমকেশের কাছে তো প্রমাণ ছিল। হ্যাঁ, ব্যোমকেশ যখন সব প্রমাণ সামনে রাখলেন, দুটো একই লিপস্টিক, ঘুমের ওষুধের প্রেসক্রিপশন আর খালি পাতা, ক্লাবের গেস্ট লিস্টে সুনয়নার নাম না থাকা, খুনের পদ্ধতি মানে ওই শার্প কাট যা ডাক্তারের পক্ষে সম্ভব, ছাদের খোলা দরজা, পাইপে রক্তমাখা হাতের ছাপ, আর সবচেয়ে বড় কথা ওদের সম্পর্ক আর একসাথে পালানোর চেষ্টা। তখন আর অস্বীকার করার জায়গা রইল না নিশ্চয়ই। একেবারেই না। সুনয়না ভেঙে পড়লেন, স্বীকার করলেন শুধু টাকার জন্য বিয়ে করেছিলেন, স্বামীকে সহ্য করতে পারতেন না। শেষ পর্যন্ত তাহলে ধরা পড়ল। হ্যাঁ, পুলিশ এসে ডাক্তার অধিকারী আর সুনয়না দেবীকে খুনের ষড়যন্ত্র আর খুনের অভিযোগে গ্রেফতার করল। বিচারে ওদের লম্বা জেল হল। উইল অনুযায়ী সুনয়না কোনো সম্পত্তি পেলেন না। আর প্রভাস, তার কি হলো? প্রভাস প্রথমে রাগে ডাক্তারকে মারতে গিয়েছিল, কিন্তু পরে কান্নায় ভেঙে পড়ে। ব্যোমকেশকে অনেক ধন্যবাদ দিল, মোটা পারিশ্রমিকও দিল, আর প্রতিজ্ঞা করল নেশা ছেড়ে বাবার ব্যবসা সামলে নতুন জীবন শুরু করবে। বাহ, শেষটা অন্তত ভালোর দিকে গেল। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।